যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র সংকটের অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প। দাবি অস্ত্র ভান্ডারে কোনো ঘাটতি নেই। হরমুজ ইস্যুতে সমঝোতার দ্বার প্রান্তে ইরান, ওমান। মিশিগানে সিনেট প্রাইমারিতে আব্দুল সাইয়েদের জয়। বিপুল জনপ্রিয়তার কাছে হেরেছে ইসরায়েলি লবি আর কোটি কোটি ডলারের প্রচারণা। মহাশূন্যে 1 বছরেরও বেশি সময় ভাসার পর চাঁদে আছড়ে পড়ল স্পেস এক্সের রকেট। দুশ্চিন্তার কারণ নেই বললেন বিজ্ঞানীরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে, এমন প্রতিবেদনে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গণমাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে কোনো ঘাটতি নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই লড়াইয়ে প্রধান অস্ত্র হিসেবে মার্কিন বাহিনী ব্যবহার করছে বিভিন্ন ধরনের মিসাইল। টমাহক ক্রুজ, প্রিসিশন স্ট্রাইক সহ বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। নানান সূত্রের বরাত দিয়ে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কমছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। এবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে। এই ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রীর কাছে জবাব চেয়েছেন ট্রাম্প। সব অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো অঞ্চলে সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা এখনো ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট ধরনের সমরাস্ত্র। প্রয়োজন অনুযায়ী আরও বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করে আনা হচ্ছে। প্রতিরক্ষার শিল্প প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা ও উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। এই ইস্যুতে যারা তথ্য ফাঁস করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের শাস্তি হবে। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সমঝোতার সাথে সম্পৃক্ত। শিগগিরই অন্তর্বর্তী চুক্তি ঘোষণার প্রস্তুতিও চলছে। তবে ইরানের অবস্থান কিছুটা ভিন্ন। ইরান বলছে, আলোচনা হচ্ছে ওমানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে নয়। ওমানের সাথে আমাদের আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সমঝোতার চূড়ান্ত দ্বার প্রান্তে রয়েছি আমরা। এই আলোচনার অধীনে মানচিত্র, ট্রানজিট রুট, জাহাজ চলাচল সহ বিভিন্ন ইস্যু রয়েছে। বিশ্বের 1/5 জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে সমঝোতা বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও ফিরবে স্বস্তি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। লোহিত সাগর ও হরমুজ প্রণালী ঘিরে এখনও চলছে উত্তেজনা। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী জাহাজ থেকে 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে জাহাজ ও নাবিকরা সবাই নিরাপদে রয়েছেন। এদিকে এডেন উপসাগরে ডেইজি নামের একটি সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটি বলছে, হামলার পর পথ পরিবর্তন করতে বাধ্য হয় জাহাজটি। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকরের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও জানায় হুতিরা। তবে এই দাবির ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানায়নি। দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তিবনিন শহরে চালানো পৃথক হামলায় নিহত হয়েছে অন্তত 1 জন, আহত 12 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর চুক্তি লঙ্ঘনের জবাবে বুধবার দক্ষিণ লেবাননের লক্ষ্যভিত্তিক হামলা শুরু করা হয়েছে। হামলার আগে ইসরায়েলি বাহিনী তিবনিন থেকে প্রায় 25 কিলোমিটার দূরের মানসুরি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্ক বার্তা দেয়। জানায়, ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থানে অভিযান চালানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে মানসুরি এলাকায় বিমান হামলার পর ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। একদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
দক্ষিণ লেবাননে অভিযানের সময় নিহত হয়েছে 2 ইসরায়েলি সেনা, গুরুতর আহত আরও 4 জন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। জানা গেছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় এক গ্রামে একটি ভবনে হিজবুল্লাহর পেতে রাখা ফাঁদে পড়ে ইসরায়েলি সেনারা। ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 সেনার। আহতদের হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যম বলছে, ওই গ্রামটিতে হিজবুল্লাহর উপস্থিতি নেই, বরং সেটি তেল আবিবের দখলকৃত এলাকাগুলোর একটি। এই ঘটনার পর দক্ষিণ লেবাননে হামলা জোরদারের হুঁশিয়ারি দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েলপন্থী সংগঠনের কোটি কোটি ডলারের প্রচারণাকে হার মানালেন মুসলিম ডেমোক্রেটিক প্রার্থী। প্রাইমারি সিনেট মনোনয়নে জয় পেয়েছেন গাজায় আগ্রাসনের কড়া সমালোচক আব্দুল এল সাইয়েদ। পরাজিত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত প্রার্থীকে। প্রগতিশীল এই নেতার জয়কে মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে মিশিগানের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিকে। প্রায় সব গণমাধ্যমেরই খবর, মিশিগানের প্রাইমারিতে ডেমোক্রেট প্রগতিশীল নেতা ও চিকিৎসক আব্দুল এল সাইয়েদকে ঠেকাতে 6 কোটির বেশি ডলার খরচ করেছে প্রতিদ্বন্দ্বী শিবির। এর মধ্যে ইসরায়েলপন্থী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত প্রচারণাতেই ব্যয় হয়েছে 3 কোটি ডলারের বেশি। কিন্তু ঠেকানো যায়নি 41 বছর বয়সী মিশরীয় বংশোদ্ভূত সাইয়েদকে। ডেমোক্রেটিক পার্টির সিনেটর প্রার্থী বাছাইয়ে তিনি পরাজিত করেছেন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সকে, যিনি সরাসরি আইপ্যাকের সমর্থন পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে বরাবরই গণহত্যা বলেছেন ডেমোক্রেট আব্দুল এল সাইয়েদ। তেল আবিবের জন্য মার্কিন সামরিক সহায়তা কমিয়ে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয়ের আহ্বান তার। এই অবস্থানই আরব আমেরিকান ও প্রগতিশীল ভোটারদের মধ্যে ফেলে ব্যাপক সাড়া। আমরা একটি বিশাল রাজনৈতিক যন্ত্রের বিরুদ্ধে লড়েছি। বাইরে থেকে রেকর্ড 7 কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়েছিল, কিন্তু জয়ী আমরাই হয়েছি। প্রমাণিত হলো, অর্থের শক্তির চেয়ে মানুষের ঐক্য ও আন্দোলনের শক্তি অনেক বড়। এল সাইয়েদের বিজয়কে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু ডেমোক্রেটদের প্রাইমারির ফল নয়, ওয়াশিংটনের ক্ষমতার রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন তারা। ডেমোক্রেটদের জন্য বড় একটি রাজনৈতিক মুহূর্ত। শুধু বামপন্থী হিসেবে নয়, সব ধরনের ভোটারদের কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেছেন সাইয়েদ। ফিলিস্তিনপন্থী সাইয়েদের জয়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্দুল এল সাইয়েদ ইসরায়েল ও ইহুদি বিদ্বেষী। তিনি একজন কমিউনিস্ট। এমন মানুষ ক্ষমতায় এলে আমেরিকার ক্ষতি হবে। নভেম্বরের মূল নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এল সাইয়েদ। জয় পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চাঁদের বুকে আছড়ে পড়েছে 4000 কেজি ওজনের রকেট, যা ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের। শব্দের কয়েক গুণ বেশি গতিতে বুধবার রাতে চন্দ্রপৃষ্ঠে আঘাত হানে পরিত্যক্ত খণ্ডাংশটি। তবে পৃথিবী থেকে সে দৃশ্য দেখা যায়নি। ঘটনাস্থলের ছবি তুলতে শিগগিরই মহাকাশযান পাঠাবে নাসা। 2025 সালে উৎক্ষেপণ করা হয়েছিল স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি। নিয়মানুযায়ী উৎক্ষেপণের পর রকেটের ব্যবহৃত অংশগুলো পৃথিবীতে ফিরে আসে, কিন্তু সেই মিশনে বেশি শক্তি খরচ করায় রকেটের দ্বিতীয় ধাপটি পৃথিবীতে আর ফিরে আসতে পারেনি। দীর্ঘদিন ধরে স্পেস জাঙ্ক হিসাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল স্কুল বাস আকৃতির বস্তুটি। 1 বছরেরও বেশি সময় মহাশূন্যে ভেসে থাকার পর বুধবার চাঁদের বুকে আছড়ে পড়ে রকেটটির খণ্ডাংশ। গতি ছিল শব্দের চেয়ে প্রায় 7 গুণ। প্রায় 4000 কেজি ওজনের অংশটির সঙ্গে চন্দ্রপৃষ্ঠের সংঘর্ষের ফলে উৎপন্ন হয়ে থাকতে পারে প্রায় 3 টন টিএনটির সমপরিমাণ শক্তি। চন্দ্রপৃষ্ঠে বিশাল গর্তের পাশাপাশি তৈরি হওয়ার কথা 10 লাখ কেজির ধ্বংসাবশেষ। এটি পৃথিবীতে থাকা কোনো ব্যক্তির বা চাঁদে থাকা কোনো যন্ত্রপাতির জন্য বিন্দুমাত্র ক্ষতি করবে না। বস্তুত বিজ্ঞানীরা এই সংঘর্ষের ঘটনাটি নিয়ে গবেষণা করতে আগ্রহী, কারণ ভবিষ্যতে এই ধরনের ঘটনা পর্যবেক্ষণের পদ্ধতি নির্ধারণে আমাদের সাহায্য করতে পারে।
তবে এই ঘটনা যেন মহাকাশ বিজ্ঞানের জন্য আশীর্বাদ। চাঁদে স্পেস এক্সের রকেটের আঘাতের ফলে তৈরি হয়েছে নতুন গবেষণার সুযোগ। এই ধরনের পর্যবেক্ষণ করার দুটি কারণ রয়েছে। একটি সংঘর্ষটি সম্পর্কে জানা, অপরটি পেছনের পদার্থবিদ্যা সম্পর্কে শেখা। যখন আপনি এত জোরে এবং এত দ্রুত গতিতে চাঁদে কোনো কিছু দিয়ে আঘাত করেন তখন কি ঘটে, কি বেরিয়ে আসে, তাপমাত্রা কত, এর গঠন কি, এই ধরনের প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, চাঁদের বায়ুমণ্ডল কিসের শক্তিতে চলে? বেশিরভাগ মানুষ মনে করে না যে চাঁদের বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে টেলিস্কোপের মাধ্যমে ঘটনাটি দেখার সম্ভাবনা থাকলেও দৃশ্যমান কোনো চিহ্ন দেখতে পাননি জ্যোতির্বিজ্ঞানীরা, কেননা সে সময় বিশ্বের অনেক অঞ্চলে দিনের আলো ছিল। ফলে সংঘর্ষে তৈরি হওয়া ক্ষীণ আলোর ঝলক দেখা প্রায় অসম্ভব ছিল। আগামী কয়েকদিনের মধ্যে ঘটনাস্থলের ছবি তুলবে নাসার একটি মহাকাশযান। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসামে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় রাজ্যটিতে মোট প্রাণহানি 95 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 14টি জেলায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে গঙ্গা ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে বন্যা ও জলাবদ্ধতা হয়েছে পশ্চিমবঙ্গ ও দিল্লির বিভিন্ন এলাকায়। মাঝ আকাশে নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বহনকারী হেলিকপ্টার আকাশে ওড়ার পরপরই খুব কাছাকাছি চলে আসে যাত্রীবাহী একটি বিমান। এতে বড় ধরনের ঝুঁকির শঙ্কা তৈরি হয়, যদিও শেষ পর্যন্ত নিরাপদেই দূরে সরে যায় দুটো উড়োযান। প্রেসিডেন্টকে বহনকারী উড়োযান উড্ডয়নের সময় হোয়াইট হাউসের নিকটবর্তী বিমানবন্দরে সাধারণত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। তবে এই দিন এই নিয়ম কেন মানা হয়নি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার পড়ন্ত বিকেল হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণ এলিপস থেকে উড্ডয়ন করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী মেরিন 1 হেলিকপ্টার। গন্তব্য ছিল জয়েন্ট বেস অ্যান্ড্রুজ। সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু হঠাৎই নিকটবর্তী রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দর থেকে আকাশে ওড়ে যাত্রীবাহী আরেকটি ফ্লাইট। মাত্র 1 মিনিটের ব্যবধানে একই আকাশসীমায় চলে আসে দুটি উড়োযান। অথচ দুটি উড়োজাহাজের মধ্যে অন্তত 1.5 মাইল অনুভূমিক ও 500 ফুট উলম্ব দূরত্ব বজায় রাখার নিয়ম রয়েছে। তবে ঝুঁকি এড়িয়ে শেষ পর্যন্ত নিরাপদে দূরে সরে যায় উভয় উড়োযান, জানিয়েছে কেন্দ্রীয় বিমান সংস্থা। নিয়ম অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টার আকাশে উড়লে রিগান ন্যাশনাল বিমানবন্দর থেকে সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। কিন্তু এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ঘটনার পরপরই তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেরিন 1 আকাশে থাকা অবস্থায় কেন বাণিজ্যিক ফ্লাইটের কার্যক্রম বন্ধ রাখা হয়নি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে নিরাপত্তা নিয়ে সব ধরনের উদ্বেগ উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। দাবি, মেরিন 1-এর পাইলটরা বিশ্বের সবচেয়ে দক্ষদের মধ্যে অন্যতম এবং পুরো যাত্রায় প্রেসিডেন্ট কোনো ঝুঁকির মুখেই পড়েননি। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 21 জন। জানা যায় বুধবার হঠাৎ নিউ ইয়র্কের 5 তলা এক ভবনের 3 তলায় বিস্ফোরণ হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে। 1 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে ভবনটি। অগ্নিকাণ্ডে দুর্বল হয়ে যায় ভবনটির কাঠামো। যে কোনো সময় ভবনটি পুরোপুরি ধসে পড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের। হতাহতদের উদ্ধারে এই আগুন নেভাতে কাজ করছে 300 ফায়ার সার্ভিস কর্মী। দুর্ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছে অন্তত 3 জন কর্মী। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এখনো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন, এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি এবং ভিডিওটি পরে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় দেশের যুব সমাজকে বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন
প্রধানমন্ত্রী মোদি ভিডিওটি সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার কাছে ব্যাখ্যা চেয়েছিল ভারতের তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মেটার শীর্ষ নেতৃত্বের বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিরাপত্তা, ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলারও বিষয়েও আলোচনা হয়। মেটা জানিয়েছে ভবিষ্যতে এমন ভুল এড়াতে তারা প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্ক থাকবে এবং ভারতীয় আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে আহত হন ১৭ জন। আহতদের মধ্যে ৪ জন কেবিন ক্রু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে ব্ল্যাক বক্সের তথ্য সংগ্রহ করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2379। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পরই মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে এক পর্যায়ে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় উড়োজাহাজটি। বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ায় অনেক যাত্রী আসন ছেড়ে শূন্যে ছিটকে পড়েন। কারোর মাথায় আঘাত লাগে, কারোর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের ভেতর ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বিমানটি মাঝ আকাশে হঠাৎ থেমে গেল এবং উল্টে গেল। প্রায় ২-৩ মিনিট ধরে এটি এভাবেই ঘুরছিল। আমার কোমরের নিচের অংশে আঘাত লেগেছে এবং আমার ভাইয়ের কাঁধে চোট লেগেছে আর তার কানের পর্দা ফেটে গেছে। আহত হয়েছে ১৭ জন যাত্রী ও কেবিন ক্রু। এর মধ্যে ৪ জন কেবিন ক্রুর ২ জনের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত সব যাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত অবস্থাতেও যাত্রীদের সেবা চালিয়ে যাওয়ায় কেবিন ক্রুদের প্রশংসা করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। ইনস্টাগ্রামে সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে ভিডিও পোস্ট করেছেন এক যাত্রী। বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। যাত্রীরা শূন্যে ছিটকে যান, অনেকে আহত হন, ঘাড়ে ও মাথায় চোট পায় অনেকে। আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা। দিল্লিতে অবতরণের পর বিমানটিকে আলাদা হ্যাঙ্গারে নিয়ে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পরই জানা যাবে কী কারণে এত ভয়াবহ টার্বুলেন্সের মুখে পড়েছিল বিমানটি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন টার্বুলেন্স বিমান চলাচলের পরিচিত একটি ঝুঁকি হলেও যাত্রীদের নিরাপত্তার জন্য সবসময় সিট বেল্ট বেঁধে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আকস্মিক টার্বুলেন্সের সময় অধিকাংশ আঘাতের ঘটনা ঘটে সিট বেল্ট না বাঁধা থাকলে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির ৩ বছরে করাচিতে বিক্ষোভ করেছেন তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, করা হয় লাঠিচার্জ। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশি অভিযানের পরও তারা আবারও জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। 2023 সালের 5 আগস্ট থেকে দুর্নীতির মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন ইমরান খান। যদিও অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সরকার বলছে তার মুক্তির বিষয়টি কেবল আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে। মেক্সিকোতে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গ্যাস্টেলুম। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলের শহর কুলিয়াকানের একটি রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সাথে লাইভ স্ট্রিমিং করছিলেন তিনি। এ সময় একটি মোটর বাইকে থাকা 2 ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে 24 বছর বয়সী সিজারকে। বিভিন্ন মজার ভিডিও তৈরি করতেন এই ইনফ্লুয়েন্সার। রয়েছে 5 লাখেরও বেশি ফলোয়ার। মেক্সিকোতে ইনফ্লুয়েন্সার খুনের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও বিউটি সেলিনে লাইভ স্ট্রিমিং চলাকালে খুন হয়েছিলেন 23 বছরের ভ্যালেরিয়া মার্কেজ। 2024 সালের ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন লিওবার্দো আইসপুরো। সিজারের খুনিদের সন্ধানে তদন্ত চলমান রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এ যাবৎকালে সূর্যের সবচেয়ে স্পষ্ট ও হাইরেজ ছবি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নাল নেচারে। ছবিটি তোলা হয়েছে হাওয়াইয়ের মাউই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কে ইনোয়ে সোলার টেলিস্কোপ দিয়ে। এটি এখন পর্যন্ত সূর্যের উজ্জ্বল বহিস্তরের সবচেয়ে বিস্তৃত চিত্র।
এতে সূর্যপৃষ্ঠে ঘূর্ণির মতো ঢেউ খেলানো অদ্ভুত নকশা দেখা গেছে, যা আগে কখনো এত স্পষ্টভাবে দেখা যায়নি। এটিকে বলা হচ্ছে ভর্টেক্স কিংবা হোয়ারপুল আকৃতির নকশা। বিজ্ঞানীদের ধারণা, চৌম্বকীয় প্লাজমার বিভিন্ন স্তর ভিন্ন গতিতে একে অপরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সূর্যপৃষ্ঠে এমন দৃশ্যের দেখা মেলে। এর আগে বৃহস্পতি ও শনি গ্রহেও এ ধরনের প্যাটার্নের দেখা মিলেছিল। সন্তান হারানোর শোকে মানুষের মতো কাতর হয় অন্যান্য প্রাণীও। মাতৃত্বের সবচেয়ে বেদনাদায়ক পরিণতির তেমনই এক দৃশ্য এবার দেখা গেল অস্ট্রেলিয়ায়। মৃত শাবককে দিনের পর দিন বয়ে বেড়ালো মা ডলফিন। এই শোকযাত্রায় যুক্ত হয় আরও এক ঝাঁক সঙ্গী। শোকার্ত সেই মা ডলফিনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, টানা চতুর্থ সন্তানকে হারিয়েছে ডলফিনটি। মানুষ কিংবা ডলফিন, সন্তান হারানোর শোকের ভাষা সব মায়েরই একরকম। কখনো আর্তনাদ হাহাকার, আবার কখনো তা ফুটে ওঠে নীরবতায়, কখনো অশ্রুহীন শোকে। পশ্চিম অস্ট্রেলিয়ার লেসেনাল্ট লেগুনের শান্ত পানিতে ধরা পড়েছে এমনই এক হৃদয় বিদারক দৃশ্য। নিজের মৃত সন্তানকে শরীরের ওপর তুলে নিয়ে একটানা সাঁতরে বেড়াচ্ছে মা ডলফিন ফ্র্যাগল। মাত্র 2 সপ্তাহ আগে জন্ম হয়েছিল শাবকটির, কিন্তু শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক সমস্যার কারণেই অল্প সময়ে মৃত্যু হয় তার। ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় মৃত সন্তানকে ছাড়তে পারছে না মা ডলফিন। কখনো তাকে পানির উপরে তুলে ধরে, কখনো আবার ডুবে যেতে না দিয়ে আগলে রাখছে নিজের শরীরে। সন্তানহারা মায়ের এই শোকে মর্মাহত আশপাশের অন্য ডলফিনগুলোও যোগ দেয়। তাদের আচরণে ছিল সম্মান আর সহমর্মিতার স্পষ্ট ইঙ্গিত। জিওগ্রাফ মেরিন রিসার্চ জানিয়েছে, সাধারণত ডলফিনরা মৃত শাবকের জন্য কয়েকদিন, কখনো 1 সপ্তাহ পর্যন্ত শোক প্রকাশ করে, কিন্তু ফ্র্যাগল তার মৃত সন্তানকে বয়ে বেরিয়েছে টানা 11 দিন। এটাই প্রথম নয়। গবেষকদের তথ্য অনুযায়ী টানা চতুর্থবারের মতো নিজের সন্তান হারালো মা ডলফিন ফ্র্যাগল। বিজ্ঞানীরা বলছেন, ডলফিনরা অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান প্রাণী। তাদের আচরণে ভালোবাসা, বন্ধন, এমনকি শোকও স্পষ্টভাবে প্রকাশ পায়। মানুষের মতোই সন্তানের মৃত্যু যে কেবল মানুষের নয়, প্রকৃতির বুকেও রেখে যায় গভীর ক্ষত, সেটাই যেন আবারও মনে করিয়ে দিল এই নীরব অথচ অসীম বেদনাময় দৃশ্য। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।